আমার নাম শিহাবুর রহমান শিহাব। আজ আমি আমার অতিপ্রাকৃতিক জগৎ নিয়ে কিছু সত্য ঘটনা আপনাদেরকে জানাবো। আশা করি আমার ঘটনাগুলো সবারই ভালো লাগবে। আমার চাইল্ডহুড এক্সপেরিয়েন্স। আমি সবসময় প্যারানর্মাল রিসার্চের ব্যাপারে কিংবা প্যারানর্মাল জগতের ব্যাপারে একটা কমন কথা বলি, সেটা হচ্ছে প্যারানর্মাল জগৎ হলো ওয়ান ওয়ে রোড। এর কোনো ইউটার্ন অপশন নাই। একবার আপনি যদি প্যারানর্মাল জগতে প্রবেশ করেন, আপনার আজীবনেও ফেরার কোনো উপায় নেই। প্যারানর্মাল জগতে প্রবেশ মানে কিন্তু প্যারালাল ওয়ার্ল্ডে প্রবেশের কথা আমি বলিনি। এর অর্থ এই প্যারানর্মাল টপিক নিয়ে একবার যদি ঘাটাঘাটি শুরু করেন কিংবা কখনোই যদি এই সুপারন্যাচারাল এন্টিটির সাথে আপনার হাই হ্যালো হয়ে যায়, আজীবনে এই শক্তি আপনার পিছু ছাড়বে না, কখনোই না। হাজার চেষ্টা করবেন, এই জিনিস আপনাকে ছাড়বে না। এই জন্য প্যারানর্মাল ইনভেস্টিগেটর হবার আগে 100 বার ভাবা উচিত যে আজীবন এই ফোর্সের সাথে বাস করতে আপনি পারবেন কি না। কারণ হুজুগে বা আবেগের বশে অতিপ্রাকৃতিক জগতের সাথে যোগাযোগ স্থাপন করলে ক্ষতি কিন্তু শুধু আপনার নয়, আপনার চারপাশের যে কারোরই হতে পারে। এবং ম্যাক্সিমাম মানুষকেই ইদানিং দেখা যায় আবেগের বশে এইসব প্যারানর্মাল টার্ম নিয়ে ঘাটাঘাটি করে এবং পরবর্তীতে বাস খায়। যেমন আগ্রহ আর হুজুগে শুরু হয় আমার প্যারানর্মাল জার্নি। প্রথমে আমার পরিচয় দেই। আমি শিহাব, পরিবারের তৃতীয় সন্তান, প্রথম ছেলে সন্তান। ছোটবেলায় আমি ছিলাম ভয়ঙ্কর লেভেলের ভীতু। সন্ধ্যার পর দরজা জানালার কাছে যেতেও ভয় পেতাম। ঠাকুরমার ঝুলি দেখেও যার ওয়াশরুমে যাওয়া বন্ধ হয়ে যেত। আর এই সুযোগটা কাজে লাগাতো আমার বয়োজ্যেষ্ঠ 2 বোন। আমাকে সব সময় অসময়ে শুধু ভয় দেখাতো সাদা চাদর পরে। তাই একসময় আগ্রহ হলো যে এই জিন ভূত কেমন তা আমার জানতেই হবে। সেই শুরু আমার জিন ভূত নিয়ে জানার আগ্রহ। অপরিসীম ভয় আর বাচ্চা মনে জিন ভূত নিয়ে জানার আগ্রহ। কি করা যায়? উপায় কি? উপায় একটা পেলাম। বিভিন্ন লৌকিক ভূতের কাহিনী সংগ্রহ করব। দাদি, ফুপি, নানা, নানি যাকে পেতাম ভূতের আর জিনের ঘটনাই শুনতাম। শুনতে শুনতে মুখস্থ করে ফেলতাম। অবশ্য কাহিনীগুলো শোনার পরে আমার যে ওয়াশরুমে যাওয়া বন্ধ হয়ে যেত সেটা আলাদা কথা। 2002 অথবা 3 সাল পৃথিবীর খুব কাছে এসেছিল মঙ্গল গ্রহ। মনে আছে কিনা কারো জানি না। সন্ধ্যার পর আকাশে মঙ্গল গ্রহ দেখা যেত। আর আমরা আমাদের বাসার সামনে আমাদেরই আরেক বিল্ডিং এ যেতাম মঙ্গল গ্রহ দেখতে। উল্লেখ্য যে বাসার সামনের ওই দোতলা বিল্ডিংটা আমরা ভাড়া দিতাম। বর্তমানে বিল্ডিংটা পরিত্যক্ত। এই বিল্ডিংকে ঘিরেও অনেক ভৌতিক ঘটনা আছে। তো এমনই এক সন্ধ্যায় আনুমানিক 7টা অথবা 7:30 বাজে আমি দৌড়ে সেই বিল্ডিং এর দিকে যাচ্ছিলাম। এমন সময় আমার পিঠে দ্রুম করে একটা চড় বসলো। আমি সাথে সাথে ব্যথায় দাঁড়িয়ে পড়লাম। পেছনে ফিরে দেখি কেউ নেই। আমার বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো যে আমার স্বাভাবিক কিছু একটা আমাকে আঘাত করেনি। আমি ভয়ে তখন চিৎকার দিয়ে বাসায় চলে আসি এবং বাবাকে বলি। বাবা আমাকে অভয় দেওয়ার চেষ্টা করেন, বাট ততক্ষণে আমার ভয় আসমান ছুঁয়ে গেছে। আমার পিঠে নাকি অনেকটা জায়গা জুড়ে লাল হয়েছিল এবং সেই রাতে আমার ভরপুর জ্বর ওঠে। 3 দিন ছিল সেই জ্বরের ভাব। পরে বাবাকে বলতে শুনেছি একাদশীর রাতে আমাকে এভাবে বাইরে বের হতে দেওয়া ঠিক হয়নি, কারণ আমার সাথে একাদশীর সাথে কিছু একটা সমস্যা আছে, যা আমি পরে বলবো। তবে এই ছিল আমার জীবনের প্রথম প্যারানর্মাল এন্টিটির খপ্পরে পড়া। তখন আমি মাত্র ক্লাস 2 বা 3 তে পড়ি। এরপর
এক এক করে শুরু হয় আমার প্যারানর্মাল জার্নি। 2007 সালে আমার সাথে ঘটা এক ভুতুড়ে ঘটনার কথা বলি। ওই ঘটনার পর একটা দীর্ঘ সময় আমার সাথে আর প্যারানর্মাল কিছুই ঘটেনি। আর এক কথায় বলতে গেলে আমি ভুলেই গিয়েছিলাম সেই শৈশবের ভুতুড়ে স্মৃতি। এর মধ্যে প্রাইমারি শিক্ষা জীবন শেষে হাই স্কুল জীবন চলে এসেছে। ততদিনে বিশ্বাস করা শুরু করেছি জিন ভূত যা আমরা দেখি এগুলো আমাদের কল্পনা ও ভ্রম। হাই স্কুল জীবনে স্কাউটিং আর সহশিক্ষা কার্যক্রমে নেতৃত্ব দিতে দিতে নিজেকে প্রচুর ব্যস্ত বানিয়ে ফেলেছিলাম। এমন সময় যে আমার লাইফে দ্বিতীয়বার আবার ব্যাখ্যাতীত কিছু ঘটবে তা আমি ভাবিনি। 2007 সালের 25 মার্চ, আমি তখন মাত্র ক্লাস 7-এ পড়ি। স্কুলের স্কাউটের প্যাট্রোল লিডার হওয়ায় সবসময় বিশেষ দিবসের পিটি, ডিসপ্লে এসবের নেতৃত্বের দায়িত্ব আমার উপরেই থাকতো। তো এজন্য পরদিন অর্থাৎ 26শে মার্চ স্বাধীনতা দিবসের প্রস্তুতির জন্য সারাটা দিন ব্যস্ততা কাটে আমার। সচরাচর আমি তখন সারাদিন যেখানেই থাকতাম সন্ধ্যার মধ্যে বাসায় আসার নিয়ম ছিল, কিন্তু সেদিনের ব্যাপারটা ভিন্নই ছিল। বাসায় জানিয়ে দিয়েছিলাম যে আমার বাসায় ফিরতে বেশ দেরি হবে, আমাকে ফ্রেন্ডরা বাসা পর্যন্ত পৌঁছে দেবে, তাই বাবা মা যেন চিন্তা না করে। তো আমার সব কাজ শেষ হতে হতে সেদিন আনুমানিক রাত 11টা বেজে গেল। আমার বন্ধুদের আমি নিষেধ করি আমার সাথে আসতে, কারণ ওদের বাসা আর আমার বাসা একদম উল্টো পথে। তো আমি একাই বাসায় ফিরছিলাম। আমার কাছে তখন একটা এরিকসনের ডান্ডাওয়ালা মোবাইল ছিল। বাংলাদেশের প্রথম দিকের মোবাইলগুলো যারা দেখেছেন তারা এই মোবাইলটা চিনবেন। তো আমি সেটা দিয়ে কখনো রাস্তায় আলো ফেলার চেষ্টা করছি, আবার কখনো সম্ভবত মেসেজ লিখছিলাম কাউকে। এভাবে প্রায় অনেকটা পথ এসেছি। আমি তখন বাসা থেকে সর্বোচ্চ 2 কি 3 মিনিট দূরে একটা ইট বিছানো রাস্তা ধরে হাঁটছিলাম, যার হাতের বাম পাশে জঙ্গল আর ডান পাশের মাটি কাটার ফলে একটা ডোবা, আর তারপরেই কিছুটা দূরে নদী। আমি তখন একটা খেজুর গাছ ক্রস করে হেঁটে যাচ্ছিলাম। এমন সময় মনে হলো শক্ত কিছু একটা আমার হাতের উপর থাবা দিল। আকস্মিকতায় হাত থেকে আমার মোবাইলটা পড়ে যায়। তখন আমার মনে হচ্ছিল আমার ঘাড়ের বাঁ পাশে কিছু একটা নিঃশ্বাস ফেলছে। আমি ঘটনার আকস্মিকতায় কি করব বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমার পেছনে বড় কোনো লোমশ কুকুর বা এমন কোনো প্রাণী পেছনের 2 পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আমার মনে হলো তখন যেন আমার এখান থেকে চলেই যাওয়া উচিত। তাই আমি রাস্তা থেকে মোবাইল খুঁজে বের করার জন্য একটু রাস্তার দিকে ঝুঁকি। আমার তখন মনে হচ্ছিল আমাকে কিছু একটা জোর করে মাটির সাথে মিশিয়ে দিতে চাচ্ছে। আমি আর ওখানে থাকার সাহস পাইনি। প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে এক দৌড়ে বাসায় চলে আসি। বাসায় এসে বেশ কিছুক্ষণ ভয়ে কথাই বলতে পারছিলাম না। পরে বাবাকে সব খুলে বলার পর আর এক বিপদ। বাবা আমাকে সোজা ধরে সেখানে নিয়ে গেল এবং টর্চ জ্বালিয়ে চারপাশ দেখালো, এটা বোঝানোর জন্য যে এখানে কিছু নেই। যাই হোক, সেই রাতে মোবাইল আর পেলাম না আমি। পরদিন 26শে মার্চ সারা দিন ব্যস্ত ছিলাম অনুষ্ঠানে। এরপর দুপুরের দিকে বাসায় আসি। বাসায় আসার পরে মনে হলো আর একবার খুঁজে দেখি মোবাইলটা পাই কিনা। তো আমি একটা ছেলেকে নিয়ে সেখানে গেলাম এবং তন্ন তন্ন করে খুঁজলাম। মোবাইল পেলাম ডোবার মধ্যে, তবে মাঝখান থেকে 2 ভাগ করা, যেন ধারালো কিছু দিয়ে কেউ সূক্ষ্মভাবে সমান্তরালভাবে কেটে ফেলে দিয়েছে। বাবার নিষেধাজ্ঞা ছিল এই নিয়ে যেন কারো কোনো কথা কারো কাছে না বলি, এবং তিনি আমাকে আর একটা মোবাইল কিনে দেওয়ার কথা দেন। আর তিনি আমাকে সান্ত্বনা দেবার জন্য বলেছিলেন যে হয়তো কোনো নেশাগ্রস্ত কেউ আমাকে একা হাতে মোবাইল সহ দেখে মোবাইল নেওয়ার ধান্দায় এমনটা ভয় দেখিয়েছে।
কিন্তু এটা আমিও জানতাম আর বাবাও জানতেন যে যদি কোনো নেশাগ্রস্ত ব্যক্তি আমাকে একা হাতে মোবাইল সহ দেখে মোবাইল নেওয়ার ধান্দায় এমনটা ভয় দিত, তবে মোবাইল ওভাবে কেটে ফেলে রেখে যেত না। যাই হোক, আমি ভেবেছিলাম এই ঘটনা এই পর্যন্তই সমাপ্ত হবে, কিন্তু না, এর কাহিনী এখনো অনেক বাকি আছে। এই ঘটনার কিছুদিন পর আমার পরিচয় হয় হাফেজ সাহেব নামের একজন নামকরা আলেম ব্যক্তির সাথে। 2007-এর শেষের দিকে অথবা 8-এর শুরুর দিকে ওনাকে আমার এক কাজিন সেই রাতের সব ঘটনা খুলে বলেন। তিনি আমাকে বলেন যে মারাত্মক জিনিসই তো তোমার পেছনে লাগিয়েছ। তিনি আমাকে জানান আমার সাথে ঘটা জন্তুর মতো দেখতে ওই জিনিসটার সাথে খারাপ একটা জিনের অনেক মিল রয়েছে। এই জিনের নাম ঘুল। আপনারা অনেকে ঘুল বা অন্য কাছাকাছি কোনো নামে একে জানতে পারেন। যাই হোক, হাফেজ সাহেব বললেন এই জিন সরাসরি মানুষকে ফিজিক্যালি হার্ম করতে সক্ষম, এমনকি এই জিন মৃত প্রাণীর শরীর ভক্ষণ করে এবং এরা মানুষকে আঘাতও করতে পারে। এরপর হাফেজ সাহেব আমাকে বলেন যে তোমার উপর আরো কিছু খারাপ জিনিসের প্রভাব রয়েছে, তুমি এখন থেকে মাঝে মাঝে আমার কাছে এসো, আমি দোয়া পড়ে দেব। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু একবারে সমাধান হবে না, তাই মাঝে মাঝে আমার কাছে তোমার আসতেই হবে। এরপর তিনি আমাকে 1 গ্লাস রু আফজা এর শরবত খেতে দেন। সেই থেকে আমার রু আফজার শরবত অনেক ভালো লাগে। এটাকে প্যারানর্মাল ভাববেন না, কারণ গ্রাম অঞ্চলে অনেক পরিবারেই চিনি গোলানো পানি বা রু আফজার শরবত দিয়ে আপ্যায়নের প্রচলন এখনো রয়েছে। তো শরবত খাওয়ার পরে তিনি আমাকে দোয়া পড়ে ফু দিয়ে সেদিনের মতো বিদায় দেন। সত্যি বলতে আমার প্রথমে ওনাকে বিশ্বাস হচ্ছিল না, ধান্দাবাজ মনে হয়েছিল, কিন্তু আমি দেখতাম এই লোকটা কখনোই আমার থেকে কোনো টাকা পয়সা নিতেন না, কিংবা কোনো বিনিময়ে উনি আমার সাহায্য করছিলেন না। এমনকি আমার পারিবারিক যে প্রভাব বা জনপ্রিয়তা, সেটার দিক থেকেও সামাজিকভাবে যে কোনো ফায়দা তিনি আমার বা আমার পরিবার থেকে নিতে পারতেন। তাকে আমি এমন কিছুও করতে দেখিনি। এমনকি আমার বাবাও বলতেন এই হাফেজ সাহেব লোকটা অনেক ভালো একটা মানুষ। এভাবে প্রায় 1 বছরের বেশি সময় ধরে চলতে থাকে। মাঝে মাঝে ওনার কাছে দেখা করতে যেতাম এবং উনি বরাবরের মতো একটা গ্লাসে ধারাবাহিকতা রেখে শরবত খাওয়াতেন এবং দোয়া পড়ে আমাকে ফু দিয়ে দিতেন। ওনাকে একবার আমি জিজ্ঞেস করেছিলাম এই জিনদের ব্যাপারে। উনি বলেছিলেন যে তুমি অনেক ভাগ্যবান যে তোমার সাথে ঘুলের দেখা হয়েছে এবং তুমি শারীরিকভাবে সুস্থ আছো এবং তোমার সাথে ঘুলের কোনো প্রভাব আর নেই, তবে তোমার উপর অন্য কিছুর নজর আছে যেটা অনেক বেশি খারাপ। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সেটা কি। আমাকে হাফেজ সাহেব বলেছিলেন যে এটা এখন তোমাকে জানালে তোমারই বরং ক্ষতি হবে, আমি এর চেয়ে আগে তোমাকে রুকাইয়া করি। সেই দিন আমি প্রথম জানতে পারি রুকাইয়া সম্পর্কে, এবং উনি যেটা এতদিন আমার সাথে করেছেন আমার ভালোর জন্য সেটাকে রুকাইয়া বলে, সেটাও বুঝতে পারলাম। হাফেজ সাহেব শুধুমাত্র ইসলামিক ব্যাপারেই জ্ঞানে ছিলেন তা নয়, উনি আসলে অনেক কিছুই জানতেন। সেটা বুঝতে পারি যখন উনি আমাকে রুকাইয়ার ব্যাখ্যা এভাবে বলেন যে রুকাইয়া হলো ইসলাম সম্মত এক্সারসিজম। এই লাইনটা আজও আমার মনে গেঁথে আছে। আসলেই মানুষটা একজন বুদ্ধিমান ও জ্ঞানী মানুষ ছিলেন। যাই হোক, 2009 সালের মাঝামাঝি দিকের কথা। ওনার কাছে যাবার পর উনি বলেন যে তুমি আর একবার আসবে আমার কাছে, আশা করি তোমার বিপদ কেটে যাবে। আমি হাফেজ সাহেবকে জানাই যে আমার একটা প্রোগ্রাম আছে আমাদের শহরের বাইরে, আমি ওটা শেষ করে তারপর আসলে কি অসুবিধা হবে? উনি আমাকে বললেন যে না, সমস্যা নেই, তুমি তোমার কাজ শেষ করেই এসো, আর যখন আসবা সাথে তোমার ভাই, মানে আমার যে কাজিন ওনার কাছে আমাকে নিয়ে গিয়েছিল, তাকে সাথে করে নিয়ে এসো, কারণ ওই দিন তোমার ওনাকে দরকার হবে, আর ওই দিনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবে।
এমনকি যদি কোনোভাবে তোমাকে কোনো কিছু আসতে বাধা দেয়, ঝড় তুফান যাই হোক, তুমি কষ্ট করে এসো। যাই হোক, তার কিছুদিন পরে আমি একটা ন্যাশনাল স্কাউট সমাবেশে আমাদের স্কুলের টিম নিয়ে যাই, এবং আগেই বলেছিলাম যে আমি পেট্রোল লিডার ছিলাম, তো আমি সুযোগটা পেয়েছিলাম আমার স্কুলের টিমের নেতৃত্ব দেওয়ার। প্রোগ্রামটা ছিল জাতীয় পর্যায়ের স্কাউট সমাবেশের জেলা পর্যায়ের বাছাই। 3 দিনের প্রোগ্রাম। বেশ সফলভাবেই আমাদের টিম সেখানে পারফর্ম করে এবং জাতীয় পর্যায়ের সমাবেশের জন্য সিলেক্ট হই। যাই হোক, স্কাউটের প্রোগ্রামের শেষ রাতে বিশাল জাঁকজমকভাবে একটা অনুষ্ঠান হয়। সেটাকে বলা হয় মহাতাবু জলসা। মহাতাবু জলসায় আমাদের পারফরমেন্স শেষে আমরা সবাই মজা করছি, ঘোরাঘুরি করছি, নতুন নতুন বন্ধু বান্ধবী বানাচ্ছি, গল্প করছি, মোবাইল নাম্বার বিনিময় করছি। এমন সময় দেখি একটা ছেলে মন খারাপ করে ঘুরতে ঘুরতে আমার সামনে এলো। ছেলেটাকে আমি আগে কোথাও দেখিনি, কোথাও মানে কোনো জায়গায় না, ইভেন ওই দিনের পরও কোথাও দেখিনি, আর এখন তো চেহারাও মনে নেই। তো যাই হোক, সেই ছেলেটা এসে আমাকেই শুধু মন খারাপ করে বলে যে, ভাই, অমুক এলাকার হাফেজ সাহেব না ঘন্টাখানেক আগে মারা গেছেন। বলে ছেলেটা আবার কোথায় যেন চলে গেল। আমি পুরো হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ওই ব্যক্তি এতদিন আমাকে দোয়া পড়ে শোনাতেন, ওই ব্যক্তি, ওই হাফেজ সাহেবই আমাকে রুকাইয়া করাতেন, ওই হাফেজ সাহেবই আমাকে শরবত খাওয়াতেন। ওই ব্যক্তি কিছুদিন আগে বলেছিলেন যে আরেকবার আসলেই সমস্যাটা চলে যাবে। চোখের সামনে সব কিছু আমার ভাসছিল যেন, আরেকবার এসো, এরপর তোমার সব সমস্যা চলে যাবে। ঝড় তুফান যাই হোক, যে কোনো বাধা পেলেও চলে এসো, আর একবার। অথচ আমার সেই যাওয়া আর হলো না। আমি পুরোই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম। পরে আমি সেই ছেলেটাকে কিছুক্ষণ খুঁজেছিলাম, তবে পাইনি। জানি না সে কে ছিল যে আমাকে বার্তাটা দিয়ে চলে গেল। তবে বুঝলাম আমার এই সমস্যা পার্মানেন্টলি কখনোই শেষ হবে না। আর এর প্রমাণ পেলাম এর প্রায় 1.5 বছর পর। 2010 সালের শেষের দিকে ব্যক্তিগত কারণে আমি খুব ভেঙে পড়ি। এসএসসি সামনে, স্যারদের চোখে ভালো ছাত্র, পড়াশোনায়ও ভালো। স্যারদের A+ প্রেডিক্টেড ছাত্র টেস্টে 2 সাবজেক্টে ফেল। এমন সময় কিছু বন্ধুর মাধ্যমে জানতে পারি ভূত FM, ভৌতিস্ট, ঘোস্ট হান্টার এদের কথা। সে সময় ভূত FM শেষ দিকের এপিসোডগুলোর মতো হাস্যকর ছিল না, বরং যেই শুনুক ভয় মাস্ট পাবেই এমন ছিল। যাই হোক, তখন এই জিন, ভূত ও প্যারানর্মাল টপিকের কারণে আমি ডিপ্রেশনের বাজে অবস্থান থেকে আবার নিজেকে খুঁজে পেলাম। টার্গেট নিলাম, আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটির উপর কাজ করব, প্যারানর্মাল রিসার্চার হব। ব্যাস, এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে করতে ঢুকে গেলাম এর গভীরে। ওই যে বলেছিলাম একটা একমুখী রাস্তা, ফেরার উপায় নেই। আর আমার সাথে তো এমনিও তখন থেকে কিছু একটা সমস্যা আছেই, অলমোস্ট ফেরার আর উপায় নেই। 2011 সালের জানুয়ারি মাস, শীত চলছে, পাশাপাশি চলছে আমার এসএসসি। এমন একদিন রাতে অভিজ্ঞতা হলো আরেক ভয়ঙ্কর প্যারানর্মাল এনার্জির সাথে। বলতে পারেন সেই 2011 সালের জানুয়ারি মাসের রাতের ওই ঘটনা, সেই ঘটনাটাই ছিল আমার ঘোস্ট হান্টার বা প্যারানর্মাল ইনভেস্টিগেটর হবার দরজা। বলছিলাম, এসএসসির আগে ব্যক্তিগত কিছু কারণে প্রচন্ড ডিপ্রেশনে চলে যাবার পরে জিন, ভূত, প্যারানর্মাল ঘটনা এসবের প্রতি আগ্রহ থেকে আস্তে আস্তে আমি ডিপ্রেশন থেকে বের হয়ে আসি। কিন্তু ঢুকে পড়ে প্যারানর্মাল এই জগতের মতো ওয়ান ওয়ে এন্ট্রান্সে। এরপরে আমার লাইফে ঘটে এমন এক ঘটনা যার রেস্টটাই ছিল আমার ঘোস্ট হান্টার বা প্যারানর্মাল ইনভেস্টিগেটর হবার দরজা। অর্থাৎ 2011 সালের জানুয়ারি মাস, শীত চলছে তখনও। আরও একটা জিনিস চলছিল, তা হলো আমার এসএসসি পরীক্ষা। এই মুহূর্তে আমি অনেক রাত পর্যন্ত জাগতে পারতাম না। আমি রাত 10টার মধ্যে পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে 11টার মধ্যে ঘুমিয়ে পড়তাম। হ্যাঁ,
স্বাভাবিকভাবেই এসএসসি পরীক্ষা ছিল যেহেতু, আর সদ্য ডিপ্রেশন থেকে বের হয়ে আসার ফলে ড্যামেজ কন্ট্রোলের জন্য পাংচুয়াল ছিলাম। আমি ছিলাম কমার্সের স্টুডেন্ট, তো আমাদের একটা কম্পালসারি সাবজেক্ট ছিল সাধারণ বিজ্ঞান। তো পরদিন ছিল বিজ্ঞান পরীক্ষা, আর এই সাধারণ বিজ্ঞান ছিল আমার কাছে মূর্তিমান আতঙ্ক। এই বিজ্ঞানের কিছুই আমার মাথায় ঢুকতো না, এমনকি টেস্টে এই সাবজেক্টে আমি 15 পেয়েছিলাম 100-তে, যার অর্থ ফেল। তো সেই জন্য আমি বিজ্ঞান পরীক্ষার আগের রাতে একটু বেশিক্ষণই পড়ছিলাম। সম্ভবত রাত তখন 1:30। আমি ততক্ষণ সব সিলেবাস শেষ করে শুয়ে পড়ি। বলে রাখা ভালো, আমার রুমে 3টা দরজা। একটা দিয়ে সরাসরি কিচেন সাইডে ও ওয়াশরুমে যাওয়া যায়, আরেকটা দরজা দিয়ে আম্মু, বাবা ও অন্যান্য রুমে যাওয়া যায়, এবং বাকি অন্য দরজাটি সরাসরি বাইরে যাবার। ওই দরজা খুললেই একটু সামনে আমাদের দোতলা সেই বিল্ডিংটা। মনে আছে কিছুক্ষণ আগে একটা দোতলা বিল্ডিং এর কথা বলেছিলাম, যেটা আমরা ভাড়া দিতাম? সেইটা। ততদিনে দোতলা বিল্ডিংটা পরিত্যক্ত ঘোষণা করেছি আমরা। তো আমার রুমের ওই যে দরজা যেটা থেকে বাইরে যাওয়া যায়, ওই দরজা থেকে কখনো কেউ আমার রুমে আসে না। আমিও ওই দরজা দিয়ে বাইরে যাবার ট্রাই করতাম না কখনো। না কোনো প্যারানর্মাল কারণ নয়, শুধুমাত্র এমনিই নিয়ম ছিল আমাদের ফ্যামিলির সবার যে প্রধান ফটকই ব্যবহার করতে হবে। সবে আমি বিছানায় শুয়ে গায়ে লেপ জড়িয়ে চোখ বন্ধ করেছি, তার একটু পরেই হঠাৎ আমার কানে স্পষ্ট ভেসে এলো যে আমার ওই বাইরে যাবার দরজাটায় কেউ আস্তে করে 3বার নক করলো। ঠক ঠক ঠক। আমি চোখ মেলে তাকালাম, তবে কোনো শব্দ করলাম না। এর কারণ হলো আমি ভাবছিলাম যে এত রাতে আমার কাছে কারো আসার চান্স নেই, আর যদি কেউ আসেও তো প্রধান দরজায় নক করবে, এই দরজায় নয়। তবুও যদি কেউ হয়েও থাকে, এভাবে প্রথমবার নক করার পরে আমার রেসপন্স না পেয়ে আমাকে শিওর সে নাম ধরে ডাক দেবে, আর তাহলে আমি বুঝতে পারবো কে এসেছে। বলে রাখা ভালো যে পারিবারিক জনপ্রিয়তা বেশি থাকলে শত্রুও বেশি থাকে, এবং যেহেতু বাবা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল সেহেতু শত্রু থাকাও স্বাভাবিক। এটাও একটা কারণ চুপ করে থাকার। প্রথমবার 3বার নক করার পরেও আমি চুপ করে থাকলাম, কিন্তু অবাক ব্যাপার, আবারও সেই সেম ভাবে 3বার দরজায় টোকা। এবার আমি উঠে বসেছি, বেশ অবাকও হয়েছি, এবং কৌতূহল থেকে জিজ্ঞাসা করলাম কে, কিন্তু কোনো সাড়া পেলাম না। বরং অবাক করা ব্যাপার যে আবারও 3বার নক হলো। এবার না আমি আর কৌতূহল সামলাতে পারলাম না। আমি আস্তে করে উঠে নিঃশব্দে দরজা খুলে সামনে দাঁড়ালাম। চারপাশে শুধু ঘুটঘুটে অন্ধকার আর হালকা কুয়াশা। কিছুক্ষণ সময় লেগে গেল চোখে অন্ধকারটা সয়ে যেতে, কিন্তু এরপর আমি দেখলাম ওই দোতলা বিল্ডিং আর আমার রুমের দরজার মাঝামাঝি একটা অবস্থানে, অর্থাৎ আমার থেকে সম্ভবত 20 থেকে 30 ফুট দূরে সর্বোচ্চ 2.5 বা 3 ফুটের সমান লম্বা একটা বাচ্চা ছেলের ছায়া অবয়বের মতো কিছু দাঁড়িয়ে আছে। সত্যি বলতে বিশ্বাস করুন, প্রথমে কেন জানি না আমার একটুও ভয় লাগেনি, বরং কৌতূহল হচ্ছিল। আর তাই আমি ওই ছায়া অবয়বের দিকে আগানো শুরু করলাম। মজার ব্যাপার হলো অবয়বটাও সামনে বিল্ডিং বরাবর আগানো শুরু করলো। আমিও ওকে ফলো করতে লাগলাম। এভাবে ফলো করতে করতে আমি ঠিক সেই জায়গা বরাবর চলে এসেছি যেখানে প্রথমে ওই বাচ্চার অবয়বটা ছিল। ততক্ষণে অবয়বটা বিল্ডিং এর দেয়ালের সামনে। ততক্ষণে অন্ধকার ভালোভাবেই সয়ে গেছে। আমি ভাবছিলাম যে বাচ্চা, তুমি যেই হও, দেয়াল ভেঙে তো আর যেতে পারবে না। এবার তোমাকে আমার দিকে ঘুরতেই হবে, তাহলেই আমি তোমার চেহারাটা দেখতে পারবো আর জানতে পারবো তুমি কে, যে আমাকে ভয় দিতে এসেছিলে। কিন্তু আমি ভয়ঙ্কর ভাবে অবাক হলাম যে বাচ্চার অবয়বটা দেয়াল বেয়ে ওপরে ওঠা শুরু করলো। এবং কিভাবে জানেন? আমরা স্বাভাবিকভাবে যেভাবে হাঁটি, অর্থাৎ একদম খাড়াভাবে হেঁটে বাচ্চাটা 2 তলা বিল্ডিং হেঁটে উপরে উঠে গেল, আর আমি বোকার মতো হা করে সেটা দেখছিলাম।
এরপরে অবয়বটা যখন ছাদ পর্যন্ত চলে গেল তখন একদম হাওয়ার মতো ভ্যানিশ হয়ে গেল। এবার আমি ভয়ানক রকমের ভয় পেয়ে যাই এবং এক দৌড়ে রুমে এসে দরজা লক করে লেপ মুড়ি দিয়ে ভয়ের চোটে ঘুমিয়ে পড়ি। পরদিন ঘুম থেকে ওঠার পরে আমি এই ঘটনা প্রথমে আম্মুকে এবং পরে বাবাকে বলি, কিন্তু বাবা এই ব্যাপারটা জাস্ট হেসে উড়িয়ে দেয়, মজাও নেয় অনেক এটা নিয়ে, এমনকি বলে যে আমি মজা করে মিথ্যা বলেছি অথবা এটা আমার ভুল। আমি দাদিকে এই ঘটনাটা বলার পর দাদি একটু গম্ভীর হয়ে গিয়েছিল, কিন্তু তিনি কোনো আনসার দেননি। বাবা আম্মু জাস্ট এড়িয়ে গেলেন। শুধুমাত্র আমার কথাটা বিশ্বাস করলো আমার ছোট ভাই, আর কেউ না। তো পরীক্ষা দিলাম। বিজ্ঞান পরীক্ষা কঠিন হলো আমার জন্য। ডি গ্রেড পেয়েছিলাম বিজ্ঞানে, অর্থাৎ আল্লাহর ওয়াস্তে পাস। 40 পেয়েছিলাম মার্ক। এসএসসি রেজাল্টে টোটাল মার্ক মিলিয়ে পেলাম 4.19, অর্থাৎ এ গ্রেড। এ প্লাসের স্টুডেন্ট, এক ডিপ্রেশনের ধাক্কায় এ গ্রেডে নেমে গেলাম। যাই হোক, চলুন এবার একটা জাম্প দেই এই 2011 সালের শেষের দিকে, অর্থাৎ 2011 সালের নভেম্বর বা ডিসেম্বরের দিকে। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। ততদিনে টুকটাক ঘোস্ট হান্টিং শুরু করে দিয়েছি। ছোট একটা টিমও হয়ে গিয়েছিল। বাট ঘটনায় এই জাম্প কাট করার কারণ সেই দরজায় নক দেওয়ার ঘটনাই। 2011 সালের নভেম্বরের শেষের দিক বা ডিসেম্বরের একদম শুরু। তখন ওই সময় বাবার হার্টের সমস্যা অনেক বেড়ে গিয়েছিল। প্রায় রাতেই বাবার বুকে ব্যথা হতো। এজন্য আম্মু বাবার রুমেই বাবার সাথে থাকতেন। অন্যদিকে 2011 সালের শুরু থেকেই আমার প্যারানরমাল সব কিছু ঘাটাঘাটির ঘটনাগুলোর একমাত্র শ্রোতা আমার ছোট ভাই এতটাই ভয় পেত যে ও একা ঘুমাতে পারত না। তাই আমি ছোট ভাইকে নিয়ে আম্মুর রুমেই ঘুমাতাম, আর আমার রুমটা ফাঁকা থাকতো। বলে নেওয়া ভালো যে বাবার রুমটা ছিল ড্রয়িং রুমের পাশেই, আর তারপরেই আম্মুর রুম, আর একদম কর্নারে আমার রুম। আমার রুমের পরে আমাদের একটা জঙ্গল, আর আমার রুমের দরজা খুললেই বাইরে যে সেই পুরনো দোতলা বিল্ডিং তা তো আগেই বলেছি। যাই হোক, আমি আমার ছোট ভাইকে নিয়ে আম্মুর রুমেই ঘুমাতাম। ওই সময় আমার একটা বদ অভ্যাস ছিল যে আমি ঘুমানোর সময় কানে হেডফোন লাগিয়ে ফুল ভলিউমে গান শুনতাম। সেই দিনও আমি সেম ভাবে কানে হেডফোন দিয়ে গান শুনছি ঘুমানোর আগে। ঘড়িতে তখন প্রায় 1:30 থেকে 2টা। হঠাৎ অনেক জোরে একটা শব্দ। কানে হেডফোন থাকা সত্ত্বেও আমি স্পষ্ট শুনতে পেলাম শব্দটা। আমার রুমের বাইরের দিকে সেই দরজাতেই অনেক জোরে কেউ ধাক্কা দিয়েছে। আমি সাথে সাথে গান বন্ধ করে চুপ করে শুয়ে আছি ব্যাপারটা বোঝার জন্য। ততক্ষণে বাবার রুম থেকে বাবা টর্চ নিয়ে আমার রুমে চলে গেছেন এবং দরজা খুলে বাইরে টর্চ মেরে চেক করছেন যে শব্দটা কিসের। ততক্ষণে আমিও ভয়ে উঠে বসেছি। ভয়টা প্যারানরমাল কিছুর জন্য না, আসলে বাবা হার্টের পেশেন্ট। যদি বাবার বুকে ব্যথা ওঠে সেই ভয়। বাবা বাইরে চেক করে আমার রুমের দরজা লক করতে করতে বলছিলেন, কই কেউ তো নেই, কাউকেও তো দেখছি না। তো বাবা যখন আবার তার রুমে ব্যাক করছিলেন তখন আমাকে দেখতে পান যে আমি উঠে বসে আছি। বাবা তখন আমাকে জিজ্ঞেস করলেন, শব্দটা শুনেছিস? আমি জাস্ট উত্তর দিলাম যে হ্যাঁ, আওয়াজ তো শুনলাম। এটা বলে আমি আবার শুয়ে পড়ি। বাবাও তার রুমে চলে যান। পরদিন সকালবেলা এইবার আমার কথা বলার সময় এসেছে। এবার আমার দিন এসেছে। ব্রেকফাস্টের টেবিলে বসে বাবাকে বললাম, কি আমি যে জানুয়ারিতে বলেছিলাম আমার রুমের ওই দরজায় নক করার শব্দ, তখন তো বিশ্বাসই করো নাই, এসে উড়িয়ে দিয়েছিলে। এখন বলো, কালকে তো তোমরাও শব্দ পেয়েছো, বলো তো এটা কিসের শব্দ তাহলে? আর এবার বিশ্বাস হলো তো যে আমার সাথে এমনটা ঘটেছিল? ততদিনে বাবার সাথে আমার প্যারানরমাল ব্যাপার নিয়ে আলাপ আলোচনার একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল আমার প্যারানরমাল রিসার্চের সুবাদে।
তো বাবা আমাকে তখন বললেন যে এই বাড়িতে এভাবে দরজায় নক করার ঘটনা এর আগেও অনেকবার হয়েছে। আমি এটা শুনে তো পুরোই থ। আরে কি বলে আমার জন্মদাতা, এই কথা এতদিন আমি জানতামও না, আমাকে একবারও বলল না। তো বাবার বক্তব্যটা ছিল অনেকটা এমন যে আমাদের বাড়িতে অনেক অনেক আগে থেকে মাঝে মাঝে এভাবে দরজায় নক করার ঘটনা ঘটে। আমার বুড়ো বাবা মানে বাবার দাদা ছিলেন অনেক জ্ঞানী এবং পরহেজগার ব্যক্তি। তৎকালীন সময়ে তিনি জমিদার ছিলেন, তবুও তিনি ছিলেন খুবই দানশীল ও ধার্মিক ব্যক্তি। তো বুড়ো বাবার সাথে জিন ছিল অনেক। তিনি মারা যাবার পরে থেকে এই বাড়িতে অনেক ধরনের ঘটনাই ঘটে, যার একটা এই দরজায় নক করা। বুড়ো বাবার কাহিনী আপাতত স্কিপ করছে, কারণ এটা আপাতত আমার আলোচ্য বিষয় নয়। তো বাবা যেটা বললেন যে স্পেসিফিক একটা সময়েই এভাবে দরজায় নক করার ঘটনা ঘটে, এবং সেই স্পেসিফিক ঘটনাটা হলো এই বাড়ির কেউ যখন মারা যাবে তার বেশ আগে থেকে এমন দরজায় নক করার শব্দ সবাই টের পায়। দাদা মারা যাবার আগেও সেইম ভাবে সবাই দরজায় নক করার শব্দ পেয়েছিল। মেজ কাকু এবং ছোট কাকু মারা যাবার আগেও প্রায় 1 বছর ধরে এমন নক করার শব্দ হতো। এরপর যখন কেউ মারা যেত শব্দটা একদম আর শোনা যেত না, ততদিন পর্যন্ত যতদিনে আর কেউ মারা যাবার সময় না হচ্ছে। বাবার বক্তব্য অনুসারে ওই দিনের আগে বাবা লাস্ট দরজায় নক করার ঘটনা শুনেছিলেন 2001 বা 2002 সালের দিকে, অর্থাৎ যখন আমার ছোট কাকু মারা যান তখন। এরপরে বাড়ির আর কেউ মারা যাননি, তাই এমন দরজায় টোকা বা ধাক্কা দেওয়ার শব্দও কেউ পায়নি। এরপরে 2011 সালের জানুয়ারিতে আমি শুনতে পাই দরজায় নক, এবং নভেম্বরের লাস্টে এসে আমরা সবাই শুনি সেটা। এর ঠিক কিছুদিন পরে অর্থাৎ 2011 সালের ডিসেম্বরের 22 তারিখ বাবা আমাদের ছেড়ে চলে যান, আর আমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ মেন্টর ও মাথার উপরের বট গাছটা হারিয়ে ফেলি। 2011 সালের জানুয়ারির ঘটনার লেজ ধরে ডিসেম্বরে জাম্পকাট দিয়ে ঘটনাটা বলছিলাম। এবার আবার 2011 সালের শুরুতেই ফেরত আসি। 2011 সালের জানুয়ারির ঘটনার পরে আমি রীতিমতো প্যারানর্মাল দুনিয়া নিয়ে প্রচুর ঘাটাঘাটি শুরু করি, আর তখনই ফেব্রুয়ারিতে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। 2011 সালের ফেব্রুয়ারির প্রথম দিকের এক শুক্রবার রাতে আমি শুয়ে শুয়ে FM-এ ভূত FM শুনছিলাম। বাসায় সেদিন আম্মু, আমি আর আমার ছোট ভাই জিয়ন। বাবা পাশের এক শহরে গিয়েছিলেন কোনো প্রয়োজনে। আমার বিছানায় শোবার সময় আমি পশ্চিম দিকে মাথা রেখে ঘুমাই। তো তখনও শীত শীত থাকায় গায়ে আমার লেপ ছিল, এবং পশ্চিম দিকে মাথা দেওয়া অবস্থায় শুয়ে আমি FM শুনতে শুনতে কখন যেন ঘুমিয়ে গেলাম। পরদিন একদম ভোরবেলা আমার ঘুম থেকে তোলে আমার আম্মু। আম্মু আমাকে যেটা বলে তার সংক্ষিপ্ত রূপ হলো, তোর আব্বু রাতে অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন, উনি হোটেলেই ছিলেন রাতে। তোর কোহিনূর আপুরা মানে আমার ফুফাতো বোন, তারা সকালে গেছে, এখন হালকা সুস্থ, আমিও যাচ্ছি। তুই আর জিয়ন বাসায় থাকিস, আর দুইজন মারামারি করিস না, কারণ আমরা দুই ভাই অনেক ঝগড়া করতাম। আমি আধো ঘুম আধো জাগা অবস্থায় সবকিছুই করে গেছি। লাস্টে আম্মু যাবার আগে অবাক করে একটা প্রশ্ন করেছে, তুই আজকে উল্টা দিকে শুয়েছিস কেন? এটা জিজ্ঞাসা করে তাড়াহুড়ায় তিনি রওনা দিয়ে চলে যান। এরপর আরো কিছুক্ষণ আমি হয়তো ঘুমোচ্ছিলাম, হঠাৎ আমার মাথার মধ্যে আম্মুর লাস্ট কথাটা প্রসেস করা শুরু করে, তুই আজকে উল্টো দিকে শুয়েছিস কেন? মানে কি? আমি এক লাফে ঘুম থেকে উঠে যাই, যেন আমার ঘুম মুহূর্তেই সব নাই হয়ে গেছে, এবং আমি দেখলাম যে আসলে আমি ঘুমোচ্ছিলাম পূর্ব দিকে মাথা দিয়ে, কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে আমি পশ্চিম দিকে মাথা রেখেই ঘুমিয়েছিলাম। এবং স্পষ্ট মনে থাকার কারণ আমার ফিক্সড পজিশনে আমি না ঘুমালে আমার ঘুম হয় না। আমি যে বলবো যে ঘুমের মধ্যে ঘড়ির কাঁটার মতো ঘুরতে ঘুরতে আমি পুরো
360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছি তাও না, কারণ আমার বিছানাটা একদম সুস্থ ও স্বাভাবিক ছিল এবং বালিশটাও পূর্ব দিকে ছিল, গায়ে লেপটাও স্বাভাবিক ছিল। ব্যাপারটা আমাকে প্রচুর অবাক করে, কিন্তু আমি এর আগা মাথা কিছুই খুঁজে পাচ্ছিলাম না। এরপর সকালে নাস্তা করে আমি আর জিয়ন গল্প করতে করতে এই ঘটনাটা শেয়ার করি জিয়নকে। যেহেতু জিয়ন তখন মাত্র ক্লাস 5-এ পড়ে, সেহেতু ওকে শেয়ার করার কারণ শুধুমাত্র মন হালকা করা। তবে আমার ভাইটা আসলেই অনেক বেশি ব্রিলিয়ান্ট, অনেক কঠিন কঠিন বিষয়ও অনেক দ্রুত ক্যাপচার করে ফেলে। আমরা অনেকক্ষণ প্যারানর্মাল ব্যাপার নিয়ে আলোচনা করলাম। আমাদের আলোচনার মূল বিষয় ছিল প্যারানর্মাল ওয়ার্ল্ডটা মূলত কি। ধরেন আপনার বাসায় হঠাৎ আমি গিয়ে হাজির হলাম, বললাম যে আজ থেকে এই বাসার মালিক আমি, তবে আপনি ওই যে কর্নারের ওই রুমটা ওইখানে থাকতে পারবেন এবং দেখলেন সুপ্রিম পাওয়ারও আমার পক্ষেই আছে, তাই আপনি বাধ্য হয়ে কর্নারের রুমটায় গিয়ে থাকা শুরু করলেন। আপনার পরিবারের কেউ কেউ ব্যাপারটা মেনে নেবে, কারণ সুপ্রিম পাওয়ারের কেউই আমার পক্ষেই কথা বলেছে। আবার আপনার পরিবারের কেউ কেউ বিরোধিতা করবে এবং সুযোগ খুঁজবে আমাকে তাড়ানোর বা আমার ক্ষতি করার। স্বাভাবিক না? কারণ আপনি আর আপনার পরিবারই তো আপনার এই বাসার আদি বাসিন্দা। এক্স্যাক্টলি জিনদের সাথে ব্যাপারটা এমনই, তারা এই দুনিয়ায় বাস করত। এরপর আদেশ হলো আমরা এই দুনিয়ার একচ্ছত্র আধিপত্য দেখাবো, আমরাই বসবাস করব। প্রশ্ন হলো তাহলে জিনরা কোথায় যাবে? সমাধান দেওয়া হলো যে জিনরাও থাকবে, তবে তাদের স্পেসিফিক জায়গা নির্ধারণ করে দেওয়া হলো। আবার তাদের আর আমাদের মাঝে এমন এক লেয়ার বানিয়ে দেওয়া হলো যে আমরা সব সময় তাদের দেখতেও পাবো না। বাট সেই লেয়ারটা কোথায়? সেটা ঠিক সেম এইখানে যেখানে আপনি বর্তমানে আছেন, অর্থাৎ একটা ইনভিজিবল দেয়াল। ঘরের মধ্যেই ঘর, কিন্তু একটা ঘর আমার যা আমি দেখতে পাচ্ছি, অন্যটা আমার দৃষ্টির অগোচরে রাখা। হতে পারে আপনি যে জায়গায় বসে আমার এই লেখা পড়ছেন সেই সেম জায়গায় বর্তমানে কোনো জিনের বেডরুম, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কারণ একটা লেয়ার ক্রিয়েট করে দেওয়া আছে। আর এটাই হলো প্যারানর্মাল জগতের প্যারালাল ওয়ার্ল্ড, সমান্তরাল আরেকটা জগৎ, একই জায়গায় একইভাবে, অনেকটা আয়নার মতো। এই প্যারালাল ওয়ার্ল্ড চাইলেই আপনি ভাঙতে পারবেন না, অর্থাৎ আপনি চাইলেই এই জগতে বসে ওদের জগৎকে বা ওদেরকে দেখতে পারবেন না। তবে কিছু কিছু মুহূর্তে এই দুই ডাইমেনশন একত্র হয়ে যায়। আবার কিছু মানুষ জন্মগত বা অভ্যাসগতভাবে ওদের জগৎকে বা ওদের দেখতে বা ফিল করতে পারে। আবার সেইম ভাবে কিছু এন্ট্রান্স পয়েন্ট থাকে, আমি যেটাকে দরজা বলতেই বেশি পছন্দ করি। আমাদের নর্মাল জগৎ আর ওদের প্যারানর্মাল জগতের মাঝে কিছু কিছু দরজা থাকে, অনেক সময় আমরা সেই ডোর খুঁজে বের করে ফেলতে পারি। ভাবতে পারেন এক্স্যাক্টলি এইসব কথাবার্তা আমি সেদিন আলোচনা করছিলাম আমার ছোট ভাইয়ের সাথে, যে তখন ক্লাস 5-এ পড়ে, এবং এক্স্যাক্টলি আমি যা যা বলছিলাম ও ঠিক বুঝতেও পারছিল এবং সে ও নিজের মতো মতামত দিচ্ছিল। সে যাই হোক, এরপর ওই দিনই আমি সিদ্ধান্ত নেই যে আমার একটা টিম দরকার। আমরা সেই টিম মিলে প্যারানর্মাল বিষয়ের উপর রিসার্চ করব এবং হন্টেড প্লেসগুলোতে ইনভেস্টিগেট করব। তবে যেহেতু জিয়ন অনেক ছোট, তাই জিয়নকে এই টিমে নেব না। এটা শুনে জিয়ন অনেক আপসেট হয়ে গিয়েছিল। তবুও ওকে বোঝাই যে বড় হ, তারপর দেখা যাবে, এবং ও অনিচ্ছা সত্ত্বেও মেনে নেয় যে অনফিল্ড ইনভেস্টিগেশনে ও আমার টিমে নেই। টিম ফর্ম করলাম। একদম শুরুতে 2টা মানুষ যারা আমাকে টিম ফর্ম করতে সবচেয়ে বেশি হেল্প করেছে। এক হলো ইলিন আপু আর আরেকজন হলেন সাকিব ভাই। তাদের থেকে অনেক অনেক পরামর্শ ও সহযোগিতা ছাড়া আমি তখন কিছুই করতে পারতাম না। আমার টিমে প্রথম দিকে আমি টিমমেট পেলাম জিল্লুর, রাজন, শফিক। তবে সত্যি বলতে শুরুর দিকে এরা ছিল ভিতুর বাদশা। আমার এখনো মনে আছে শফিককে প্রথম যেদিন ঘোস্ট হান্টিং এর কথা বলি, ওই দিন ওকে আমার বাসায় এগিয়ে দিয়ে আসতে হয়েছিল। যাই হোক, এরপর সময় চলে এলো আমাদের প্রথম ইনভেস্টিগেশনের। প্রবলেমটা ছোট একটা বিষয়, কিন্তু আমাদের ট্রেনিং এর জন্য এটা পারফেক্ট। বিশাল বড় ধান ক্ষেতকে আমাদের এলাকায় কোলা বলে। তো একটা কোলা বা ধান ক্ষেতের ঠিক মাঝখানে একজোড়া তাল গাছ আছে। তবে সমস্যা হলো ধান ক্ষেতের এক্স্যাক্টলি ওই জায়গাটা অভিশপ্ত।
ওইখানে অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিকের উপকরণ অনেক সময় অনেকেই পেয়েছে। এমনকি সন্ধ্যার পরে এক্স্যাক্ট ওই প্লেসে অনেক সময় অনেকে পজেসড হয়েছে, এমনটা শোনা যায়। এই জন্য ধান ক্ষেতের ওই তাল গাছ থেকে আশেপাশে অনেক জায়গা সবাই দিনে বা রাতে ইগনোর করে। এমনকি ওই জায়গাটুকুতেও ধান রোপণ করা হয় না। ইভেন ধান রোপণ করলেও ওই জায়গাটুকুতে ধান হয়ই না। মোটামুটি ভাবে বলা যায় জায়গাটুকু পরিত্যক্ত। তো আমি, রাজন আর জিল্লুর যাই ওই জায়গাতে। এক্স্যাক্টলি তাল গাছের কাছে যেতে যেতে আমাদের সন্ধ্যা পার হয়ে তখন বেশ অন্ধকার। আমরা স্বাভাবিকভাবে প্রথমে চারপাশ বেশ ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি এবং বোঝার ট্রাই করি যে আসলেই এখানে কোনো প্যারানর্মাল কিছু থাকতে পারে কি না। এভাবে অনেকটা সময় কেটে যাবার পরে আমরা প্ল্যান করি যে আমরা তাদের আহ্বান জানাবো, যেটাকে আমরা প্রভোক করাও বলি। তো আমরা তিনজনই এক এক করে তাদের আহ্বান করতে থাকি। প্রথমে জিল্লুর খুব স্বাভাবিক এবং ভদ্রতার সাথে তাদের অস্তিত্বের প্রমাণ দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু কোনো কিছু আমরা ফিল করতে পারি না। এরপর রাজন বেশ কিছুক্ষণ চেষ্টা করে, কিন্তু সেম, আমরা কিছুই ফিল করতে পারি না। এরপর আমার পালা। মূলত প্ল্যান অনুযায়ী আমি স্টেপ নিব এক্সট্রিম মোমেন্টে, অর্থাৎ আমি প্যারানর্মাল এনার্জিকে প্রভোক করি, অর্থাৎ এদেরকে উত্তেজিত বা অপমান করে এদের উপস্থিতির প্রকাশ করার জন্য বাধ্য করতে থাকি। আমি জাস্ট প্রভোক করেছি 5 মিনিটও হয়নি, এর মধ্যে আমাদের মনে হচ্ছিল চারপাশে ঝড় শুরু হয়ে গেছে। প্রচন্ড বাতাস আর তাল গাছ দুইটার ডালপালা এমনভাবে নড়ছে যেন ধরে নেন যে ঝড় শুরু হয়ে গেছে। আমরা ফিল করতে পারছিলাম যে কিছু একটা হচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের তিনজনকেই সাহস ধরে রাখতে হয় এবং একত্রে থাকতে হয়। কিন্তু জিল্লুর প্রচন্ড রকমের ঘাবড়ে যায়, যা আমাদের জন্য বিপজ্জনক, কারণ প্যারানর্মাল এনার্জি সবসময় ট্রাই করবে আপনার সাইকোলজিকে তার কন্ট্রোলে নিয়ে আসতে। আর এটা তখনই সম্ভব হবে যখন আপনি মেন্টালি বা সাইকোলজিক্যালি অনেক দুর্বল হয়ে পড়েন। আপনি সাইকোলজিক্যালি উইক হয়ে গেলে প্যারানর্মাল এনার্জি আপনার সাইকোলজির উপর তার প্রভাব ফেলতে পারে, আর এটাকেই সবাই পজেস করা বা ভর করা বলে। তো জিল্লুর মারাত্মক ঘাবড়ে যায় এবং সে বলে যে তোমরা এখানে থাকো বা না থাকো, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। অগত্যা আমরা সবাই ওই স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নেই। জিল্লুর রীতিমতো দৌড়ে ওই জায়গাটা ত্যাগ করার ট্রাই করছে, আর আমি ও রাজন জিল্লুর কাছাকাছি থাকার জন্য ওর সাথে তাল মিলিয়ে ওর কাছাকাছি থাকছি। রীতিমতো বলতে পারেন যে আমরা তিনজনই দৌড়াচ্ছি এবং আমরা তিনজনই ফিল করতে পারছিলাম যে আমাদের পেছনে চারপাশ যেন কালবৈশাখী ঝড়ের মতো দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিন্তু আমাদের সামনের দিক একদম শান্ত, মনে হচ্ছিল একটা ঝড় আমাদেরকে তাড়া করছে। আমরা অনেকক্ষণ দৌড়ে এরপর সম্পূর্ণ অক্ষত অবস্থায় ধান ক্ষেতটাকে অতিক্রম করি এবং আমরা লোকালয়ে বা বলতে পারেন জনসমাগম রাস্তায় চলে আসি। আমরা যতক্ষণ ধান ক্ষেতের মধ্যে দৌড়েছি আমরা টের পেয়েছি যেন আমাদের পেছনে ঝড়ের মতো সব ভেঙে চুরে যাচ্ছে। কিন্তু যখন লোকালয়ের কাছে পৌঁছাই তখন চারপাশ একদম শান্ত। লোকালয়ে আসার পরে পরিচিত কয়েকজন যারা আশেপাশে ছিল জিজ্ঞাসা করেছিলাম যে কোনো ঝড় হচ্ছে কিনা, কিন্তু তারা বলে যে এমন কোনো ঝড়ের বিন্দু মাত্র তারা টের পায়নি এবং আবহাওয়া একদম ক্লিয়ার ছিল। এবং সত্যি আবহাওয়া একদম পরিষ্কার ছিল। এই ঘটনার পরে জিল্লুর প্রচন্ড ঘাবড়ে যায়। ও বলে, ভাই আমি আর এসবের মধ্যে নাই, আমি আর গোস্ট হান্টিং করবো না, আমার শিক্ষা হয়ে গেছে। এরপর আমরা জিল্লুরকে ওর বাসায় পৌঁছে দিই এবং ভয়ে সেই রাতে বেচারা জিল্লুর জ্বর চলে আসে। অবশ্য পরদিনই ও আবার সুস্থ হয়ে যায়। তবে ওই যে ও বলেছিল যে ও আর গোস্ট হান্টিং এ আর নেই, সেটা ছিল ঘটনার আকস্মিকতায় বলা কথা। ও ঠিকই আবারও পরবর্তী ইনভেস্টিগেশনে স্ব-ইচ্ছায় আমাদের সাথেই ছিল, হয়তো আগ্রহ বা কৌতূহল থেকে, অথবা বন্ধুদের প্রতি ভালোবাসা থেকে। এটা ছিল আমাদের টিমের প্রথম ঘোস্ট হান্টিং বা প্যারানর্মাল ইনভেস্টিগেশন, যা থেকে আমরা অন্তত এটা বুঝতে পারি যে প্যারানর্মাল এনার্জি এর পাওয়ার কতটা বিধ্বংসী রূপ নিতে পারে। এরপরে আমরা
দ্বিতীয় প্যারানর্মাল ইনভেস্টিগেশন করি একটা পরিত্যক্ত ব্রিটিশ জমিদারের বাড়ির পাশের এক গোরস্থান, যেখানে আজ থেকে প্রায় 200 বা 250 বছর আগে বাঙালি কৃষকদের হত্যা করে পুঁতে ফেলা হতো। আজ এই পর্যন্ত।